পুত্র, আমি তোমার 1.5 মাসের এই কঠোর তপস্যা দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি। ঝড় জলের বাধা অতিক্রম করে তুমি তোমার সংকল্পে অটল ছিলে। তোমার এই শ্রদ্ধা আর ভক্তির ফল দেবার সময় এবার এসে গেছে। আরে ভাই, জলের মধ্যে কি করছো? উঠে এসো, উঠে এসো, না হলে ডুবে যাবে তুমি। আরে ভাই, উঠে এসো। আপনার এইভাবে আমার ধ্যান ভঙ্গ করা একেবারেই উচিত হয়নি। আরে বেঁচে থাকলে তবেই না তপস্যা করবে। এমন কি দুঃখ যার জন্য বলবো, 12 বছর ধরে যে আপনজনদের পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, সেই দাদারাই আমাকে আর চিনতে অস্বীকার করলো। 12 বছর ধরে তুমি পরিবারের থেকে বিচ্ছিন্ন? হ্যাঁ, কারণ আমার মৃত্যু হয়েছিল। মৃত্যু? আমি তো ঠিক বুঝতে পারলাম না। তখন আমার 8 বছর বয়স, যখন আমাকে সাপে কামড়েছিল। আমার বাড়ির লোকজন আমাকে মৃত মনে করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আমার শরীর অনেক দূর ভেসে চলে যায়। রাত্রিবেলায় সাপুড়েদের একটা দল আমাকে দেখতে পায়। আর ওই দেখো, একটা ছেলে ভেসে যাচ্ছে, পতাকার মধ্যে লেখা রয়েছে যে সাপে কামড়েছে। চলো, একে গ্রামে নিয়ে যাওয়া যাক। দাদু, দাদু দেখো, বাচ্চাটাকে সাপে কামড়েছে। দাদু, একটা বাচ্চা পাওয়া গেছে। তুমি কোথায়? দাদু দেখো, দাদু দেখো, এদিকে আসো। দাদু, একটা বাচ্চা পাওয়া গেছে। দাদু, এই দেখো, এই বাচ্চাটাকে আমরা পেয়েছি। দাদু, তাড়াতাড়ি দেখো, কোথায়? আরে, ওকে তো কেউটে সাপে কামড়েছে। এই সাপ কামড়ালে কেউ কখনো বাঁচে না। না, এখনো শরীরটা গরম রয়েছে। এই শোনো, বিষ ঝাড়ার পাত্রটা নিয়ে এসো। এক্ষুনি আনছি। এই নাও।
বাবা, নাম কি তোমার? আপনারা কে? আর আমি এখানে? বাবা, আমরা তোমাকে নদী থেকে তুলে এনেছি। নদীতে? বলো আমাদের, কোথায় তোমার বাড়ি? গ্রামে। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ধনপাল। গ্রামেই আমাদের বাড়ি আছে। কোন গ্রামে বাবা? বাবা, মনে করো তুমি কোন গ্রামে থাকতে? আমার শুধু আমার বাবার নাম মনে ছিল, গ্রামের নয়। সাপুরেরা আমার বাবার নাম ধরে আমার গ্রাম খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু আমার বাড়ির লোকজনের কোনো খোঁজই পাওয়া যায়নি। বাড়ির লোকজনকে তো পাওয়া যায়নি, কিন্তু আমি এই সাপুড়েদের সঙ্গে থেকে থেকে নিজেও সাপুড়ে হয়ে গেলাম। একদিন আমাদের দল এই গ্রামে এসে পৌঁছালো। ওই দিন আমি গ্রামবাসীদের সাপের খেলা দেখাচ্ছিলাম। বাবা, আরে উনি তো আমার বাবা। বাবা, 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 কেমন আছো তুমি? চিনতে পারছো আমাকে? আমি তোমার রাকেশ, তোমার ছোট ছেলে। বাবা, এই অবস্থা তোমার কি করে হলো বাবা? বলো না বাবা, কি করে হলো এই অবস্থা তোমার? ও ভাই, কে তুমি? কে ডেকেছে তোমাকে? তুমি করণ দাদা, তাই না? হ্যাঁ, করম সিং নাম আমার। তুমি ধরম দাদা, তাই না? ধরম সিং, এখানে কি চাই তোর? দাদা, আমি রাকেশ, তোমাদের ছোট ভাই।
ওই পাগল হয়ে গেছিস নাকি তুই? এই মজা অন্য কোথাও গিয়ে করিস। আমার ভাই অনেক বছর আগে মারা গেছে। দাদা, আমি সেই রাকেশ দাদা। দাদা, সাপুরেরা 20 বার করে আমাকে বাঁচিয়েছিল। তখন থেকে আমি তোমাদের দেখার জন্য উতলা হয়েছিলাম। ভগবানের অশেষ কৃপা যে আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি। পরিবার? কিসের পরিবার? কার পরিবার? সাপুরে তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? বেরিয়ে যায় এখান থেকে। দাদা, আমি সত্যি বলছি দাদা, আমি তোমাদের ছোট ভাই রাকেশ। মনে করো দাদা। বাবা, বাবা, তুমি তো আমায় চিনতে পেরেছো বাবা। আমি তোমার রাকেশ বাবা। বলো না এদেরকে বাবা, আমি তোমারই ছেলে। বাবা, বলো না বাবা, আমি তোমার ছোট ছেলে রাকেশ। হ্যাঁ, ও ঠিক কথাই বলছে। 8 বছরের ছিল যখন আমরা ওকে বাঁচিয়েছিলাম। চুপ করে থাক সাপুরে। তুই আর কোনো অজুহাত না পেয়ে আমাদের মৃত ভাইয়ের নাম করে আমাদেরকেই ঠকাতে চলে এসেছিস। বেরিয়ে যায় এখান থেকে, বেরিয়ে যায় এখান থেকে, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যা বেরো এখান থেকে। দাদা, বেরো। দাদা, কি করছো? বেরিয়ে যা, দাদা, এরকম করো না। দাঁড়াও দাদা, আমার কথা বিশ্বাস করো। আমি তোমাদের ছোট ভাই রাকেশ। কি হয়েছে করম সিং? আরে দেখো তো, এই লোকগুলো কোথা থেকে আমাদের বাড়িতে এসে উৎপাত শুরু করেছে। আমরা ওদেরকে চিনিও না। আর এই ছেলেটা বলছে ও নাকি আমাদের ভাই। যদি তুমি সত্যিই রাকেশ হও তাহলে বলো, করম সিং এর বিয়ের দিন কি হয়েছিল? বিয়ের দিন হ্যাঁ, বিয়ের দিন দাদার ঘোড়া হঠাৎ খেপে যায়, যার ফলে দাদা ঘোড়া পিঠ থেকে পড়ে যায়। আর দাদার পাও ভেঙে গেছিল। এই কথাটা তো সবাই জানে। তুই আমাকে একটা কথা বল, ছোটবেলায় রাকেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ ছিল? আমার নীল রঙের ভান্ডার, যেটা মা আমাকে মেলা থেকে এনে দিয়েছিল। যেদিন আমাকে সাপে কামড়েছিল সেদিন আমি ওটাকে এই সেই ভান্ডার। করম সিং, আমি মানছি যে মৃত মানুষরা কখনো বেঁচে ফেরে না, কিন্তু মনে হচ্ছে যে সত্যি সত্যি তোমার নিজেরই ভাই। আরে ও আমাদের কেউ হয় না। এতদিন যখন আমরা গরিব ছিলাম তখনও কোথায় ছিল, আর আজ যখন আমাদের দুটো পয়সা হয়েছে এসে গেছে ভাই হওয়ার জন্য। আরে আপনারা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? বের করে দিন বাড়ি থেকে। যা বেরো এখান থেকে। আরে দাদা, কি করছেন? আমার কথা শুনুন। যা বেরো বাড়ি থেকে। সমস্যা তো খুব গভীর। ধনসম্পত্তির লোভে তোমার ভাইরা তোমাকে চিনেও চিনতে পারল না। সম্পদের মোহে ওরা রক্তের সম্পর্কও ভুলে গেল। একটা কাজ করো,
যে ভাই তোমাকে ছোটবেলায় সবচাইতে বেশি ভালোবাসতো তার সঙ্গে দেখা করো। কোনো লাভ হবে না দাদা। দাদা আমাকে দেখলেই তাড়িয়ে দেবে। আমার কথা শুনে একবার চেষ্টা তো করো। যখন কেউ রাস্তা ভুলে যায় তখন তাকে রাস্তা দেখানোর জন্য চেষ্টা করতে হয়। ঠিক আছে, যখন করণ দাদা কাল বাজার থেকে বাড়ি ফিরবে তখন রাস্তাতেই দাদার সঙ্গে কথা বলবো। আরও একবার তোমার ভাইদের মনেতে তোমার প্রতি প্রেম আর ভালোবাসা জাগিয়ে তুলতে হবে। তুমি আমার কঠিন সাধনা করেছ, তার ফল তো তুমি অবশ্যই পাবে। আচ্ছা ভাই করম সিং, নমস্কার, কাল আবার দেখা হবে। ঠিক আছে দাদা, রাম রাম। ধরম সিং, আজ এই ছেলেটা তোমার প্রাণ বাঁচিয়েছে। বিপদের সময় আপনজনরাই সাহায্য করে। বিশ্বাস করো আর না করো, এই ছেলেটা তোমারই ভাই। একে তুমি বাড়িতে নিয়ে যাও। দাদা, আমার মনে হচ্ছে আমরা রাকেশের সঙ্গে খুব বড় অন্যায় করছি এটা। দেখো দাদা, রাকেশেরও এই বাড়ির ওপর ততটাই অধিকার যতটা আমাদের, আর ওকে ওর অধিকার দেওয়া উচিত। যেই ও তোমাকে ষাঁড়ের থেকে বাঁচালো, এখন তুমি ওর হয়েই কথা বলছো? আরে আমরা তো ওর কোনোদিন শত্রু ছিলাম না, কিন্তু ও তোমাদের ভাই হতেই পারে না। ও আসলে একটা জোচ্চোর। দেখো, তুমি এরকম ভাবে বলো না। দাদা দাদা আমি ওর চোখে আমাদের ছোটবেলার আদরের রাকেশকে দেখেছি। যদি আমরা ধরেও নিই যে ও রাকেশ,
তাহলে কিন্তু আমরা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছি। শোনো, আজ যতটুকু জমি আছে বা যা কিছু আছে সেগুলো সব আমাদের দুজনের, মানে আমাদের দুই ভাইয়ের। কাল যদি তৃতীয় ভাই আবার চলে আসে তাহলে ওকেও আমাদের ভাগ দিতে হবে। এটা তো সেই একই ব্যাপার হয়ে যাবে যে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। আমার কথা শোন কর্মা, তুই ওকে ভুলে যা। কিন্তু দাদা, তোমরা লোভের গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছ। এমনিতে তোমাদের ঘুম ভাঙবে না, তোমাদের ঘুম ভাঙানোর জন্যে আমায় অন্য কোনো উপায় বার করতে হবে। সমস্ত গ্রামবাসীদের জানানো হচ্ছে যে যাদের খাজনা বাকি আছে তারা যেন তা দিয়ে দেয়। আপনি কি? জমিদার বাবু আমায় খাজনা আদায়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে যিনি এই কাজ করতেন তিনি এখন অন্য গ্রামে বদলি হয়ে গেছেন। সমস্ত কৃষকদের জন্য সুখবরও আছে। যাদের যাদের খাজনা বাকি আছে তারা যদি সেটা দিয়ে দেয় তাহলে জমি তাদের নামে হয়ে যাবে। আমাদের সমস্ত জমি তো বাবার নামে রয়েছে, সেটা কি আমাদের নামে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমার বাবার আঙুলের ছাপ দিয়ে দাও, আমি এক্ষুনি কাগজ তৈরি করে দিচ্ছি। আমরা বাকি টাকা আর বাবাকে নিয়ে এক্ষুনি আসছি। চল। চলো ভাই, চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি চলো। আরে বসার জায়গা নিয়ে, বসা বসা। না, বসাও সাবধানে বাবাকে। এই যে নিন, নিয়ে এসছি বাবাকে আমরা। বলুন কোথায় আঙুলের ছাপ দিতে হবে, এখনই দিয়ে দিচ্ছি। বাবা মশাই, এই কাগজটাতে আপনি আঙুলের ছাপ দিলেই আপনার সমস্ত জমি আপনার দুই ছেলের নামে হয়ে যাবে। আপনি রাজি তো? আপনার আর কোনো ছেলে নেই তো? না 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 না, আমরা শুধু দুজনই, আমাদের অন্য আর কোনো ভাই নেই, আমরা শুধু দুই ভাই। মনে হচ্ছে আপনাদের বাবা এটা চাইছেই না যে জমিটা আপনাদের দুজনের নামে হয়ে যাক। না না, আসলে এই সমস্ত জমি তো আমাদেরই, মানে আমাদের দুই ভাইয়ের। কর্মা, কাগজটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ।
বাবা মশাই, এবার আপনার সমস্ত জমি আপনার দুই ছেলের নামে হয়ে গেল। আপনারা দুজন এই জমির পাকা কাগজপত্র 3 দিনের মধ্যেই পেয়ে যাবেন। এই নিন আপনার খাজনার বাকি টাকা। সবাই বলে এই তেল নাকি খুব ফলদায়ক। যদি রোজ এই তেল দিয়ে তোমার বাবাকে মালিশ করো তাহলে উনি নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। আমিও তো সেটাই চাই, যাতে আমি আমার বাবার সেবা করতে পারি। কিন্তু কিন্তু ওরা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। কর্ম করলে তবেই ফল পাওয়া যায়। সেই সময় বাড়িতে যেও যখন তোমার দাদা আর বৌদিরা বাড়িতে থাকবে না। ঠিক আছে দাদা, আমি কালকেই যাব। কর্মা, আজ জমিতে কাজ করতে আমার খুব ভালো লাগছে। ঠিক বলেছো দাদা, নিজেদের খেতে কাজ করার তো মজাই আলাদা। বাবা, বাবা, আমি আমি তো তোমার সেবা করতে চাই বাবা। আমার টাকা পয়সার কোনো লোভ নেই। এত বছর পরে আমি আমার বাড়ি খুঁজে পেয়েছি, আমার পরিবারকে পেয়েছি। আমি শুধু তোমাদের সঙ্গেই থাকতে চাই বাবা। আমি তোমার সেবা করতে চাই বাবা। আমি আমি কি করব বাবা, বলো আমাকে, কি করব আমি? তোমাদের দুজনকে সঠিক পথে আনতে এর চেয়ে ভালো উপায় আর কিছু হতেই পারে না। যে সম্পত্তির জন্যে নিজের ভাইকে চিনতে অস্বীকার করেছ, সেই সম্পত্তি এখন আর তোমাদের নেই। কি ভাই, এই জমিতে তোমরা কি করছো? নিজের জমিতে দাঁড়িয়ে আছি, তুমি জিজ্ঞেস করার কে? তোমাদের জমি? আরে এটা আমার জমি। আরে এটা আমার জমি।
যাও, এদের সব এখান থেকে বার করো। এই যে দাদা, আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। এই জমিটা তো আমরা বাবার খাজনা শোধ করে পেয়েছি। আমি কর আদায়কারীকে নগদ 2000 টাকা দিয়ে এই জমিটা কিনেছি। তোমরা নিশ্চয়ই তোমাদের বকেয়া টাকা মেটাওনি, সেই জন্যই কর আদায়কারী তোমাদের জমি আমাকে বেচে দিয়েছে। আমি এই জমির সমস্ত বাকি টাকা মিটিয়ে দিয়েছি। এই জমি আমাদের। বার করো সবাইকে। ওই ছেড়ে দিন ওকে, মারবেন না, ছেড়ে দাও ওকে, মেরো না ওকে, মেরো না। ওঠো ওঠো, চলো। বাড়ির ভেতরে কি করে ঢুকলি? তুই যবে থেকে এই গ্রামে এসেছিস আমাদের শুধু ক্ষতির পর ক্ষতি হচ্ছে, সর্বনাশ হয়ে গেছে আমাদের। তুই তো আমাদের জন্য অপয়া রে, অপয়া। তোর জন্য আমাদের সমস্ত জমি হাতছাড়া হয়ে গেছে। আর ওই কর উসুলকারী লোকটা আমাদের এই সমস্ত জমি ওই চৌধুরীকে বিক্রি করে দিয়েছে। আমি বলছি চলে যা এখান থেকে, নইলে খুব খারাপ হয়ে যাবে। ও এইভাবে শুনবে না, ওকে এখান থেকে মেরে তাড়াতে হবে। আমি দেখছি। কথা শোনো দাদা, বলছি তুই বেরিয়ে যা বাড়ি থেকে। বার করে দাও। দাদা আমার কথা তো বাবা। যা যা, বেরো বেরো বাড়ি থেকে, বেরো। বেরো নইলে আরো বার খাবি, বেরো। কর্মা একে বাড়ির বাইরে বের করে দে। চৌধুরী বাবু, আমার দাদারা এই জমিটা ছাড়া কি করবে, কি খাবে ওরা? তোর না কি কান্না শোনার আমার কোনো ইচ্ছা নেই। তুই 2000 টাকা দিয়ে দে আর জমির কাগজ নিয়ে যা। 2000? কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। টাকা নেই? তাহলে যা এখান থেকে। চৌধুরী বাবু, চৌধুরী বাবু, চৌধুরী বাবু শুনুন না। চৌধুরী বাবু, আমি কি আপনাকে এই টাকার বদলে অন্য কিছু দিতে পারি? কি আছে তোর কাছে? আমার শ্রম। আমি আপনার এখানে যা বলবেন করতে রাজি আছি। নায়েব মশাই। আজ্ঞে মালিক। কাগজ তৈরি করো। আজ্ঞে মালিক। লেখো 15 বছর বিনা পারিশ্রমিকে কাজ করবে, কোনো টাকা পয়সা নয়, শুধু দুবেলা দুমুঠো খেতে পাবে, আর তাও আধ পেটা। কে রাজি আছিস?
আমি রাজি। যা আঙুলের ছাপ দিয়ে দে, তারপর তোকে আমি জমির কাগজ দিয়ে দেব। মশাই, কাগজ দিয়ে দিন। ধন্যবাদ। একদম পাগল ছেলে একটা, ভাইদের জন্য নিজের জীবনটা আমার কাছে বেঁচে দিয়ে গেল। দাদা, দাদা, আমি তোকে বারণ করেছিলাম না এই বাড়িতে ঢুকতে? এবার মেরে আমি তোর ঠ্যাং ভেঙে দেব। আমি তোকে আজ মেরেই ফেলবো। জমির কাগজ নিয়ে এসেছি। এবার তোমাদের জমি তোমাদের থেকে কেউ নিতে পারবে না। আমি এখানে তোমাদের থেকে তোমাদের খুশি কেড়ে নিতে আসিনি। আমি তো শুধু এখানে একটু খুশির খোঁজে এসেছিলাম। আমার জমির প্রতি কোনো রকম লোভ নেই, আর না টাকা পয়সার। শুধু তোমাদের ভালোবাসা পেতে চেয়েছিলাম। আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। শুধু একবার আমাকে বাবার সঙ্গে দেখা করতে দাও। বাবা, বাবা, আমি জানি বাবা, তুমি আমাকে চিনতে পেরেছ। তোমার চোখে আমার প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছি, আর আমার কাছে আমার জন্য এটুকুই যথেষ্ট। আমি এখন থেকে আর অনাথ নই বাবা। কিন্তু এবার আমাকে যেতে হবে বাবা। যদি বেঁচে থাকি আর কখনো ভাগ্য প্রসন্ন হয়, তাহলে তোমার সেবা করতে অবশ্যই আসবো। कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय। ॐ सुरासुराः किं पुरुषो रगेन्द्र।
বাবা, বাবা, রাকেশ, বাবা, বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাবা, বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তোর বর থেকে ক্ষমা করে দে রাকেশ। ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রাকেশ, অনেক বড়। কিন্তু এখন আমরা আর কোনো ভুল করব না। আমাদের ক্ষমা করে দে। তুই কোথাও যাবি না। না দাদা, আমাকে তো যেতেই হবে। আমাকে এই জমির মূল্য পরিশোধ করার জন্য 15 বছর চৌধুরী বাবুর কাছে বিনা পারিশ্রমিকে কাজ করতে হবে। রাকেশ, এটা তুই কি করলি? আমাদের জন্য এত বড় ত্যাগ। রাকেশ, রাকেশ, চৌধুরী বাবু, আপনি এখানে? এই নে ভাই, তোর কাগজটা ফিরিয়ে নে। কাগজ? কিন্তু কেন? আপনি কি ওই জমির মূল্য চান না? মূল্য তো আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? ওই কর আদায়কারী সকালে এসেছিল। লোকটা বড় অদ্ভুত, 4000 টাকা দিয়ে চলে গেল। আমি তো জমির 2 গুণ টাকা পেয়ে গেছি, সেই জন্য আমি কাগজটা ফিরিয়ে দিতে এসেছি। আসি তাহলে। বাবা, যাই হোক না কেন, এ সবই শনিদেবের কৃপা। হে শনিদেব, আমি যে কি করে আপনাকে ধন্যবাদ জানাবো। সত্যি শনিদেব, আপনার মহিমার তুলনা নেই।